আমি যে আর পারছি না সন্ধ্যা মালতী, তোমাকে ছাড়া আমার জীবন যে দুর্বিষহ হয়ে গেছে। আজ এত কাছে পেয়েও তোমাকে বুকে আগলে নিতে পারছি না। এই না পাওয়ার জ্বালা যে আমাকে কুড়ে করে খাচ্ছে। রাইসার বিয়ের পর তুমি আবারও চলে যাবে, আর দেখতে পাবো না তোমাকে। এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। মন চায় তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। কিন্তু চাইলেও যে তা পারা যায় না। আমার উপরেও যে কিছু দায়িত্ব আছে যা আমি এড়িয়ে যেতে পারি না। আপুর জন্য বাবার আগেও একবার মানুষের সামনে ছোট হতে হয়েছে। এখন যদি আমার জন্যও আবার এমনটা হয় তাহলে কি হবে? কিন্তু তোমাকে ছাড়াও যে আমার চলবে না তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এভাবে আমি বাঁচতে পারবো না। একবার রাইসার বিয়েটা হয়ে যাক, তারপর কিছু একটা করতেই হবে আমাকে। হ্যাঁ, আমি অবশ্যই কিছু করব। তোমাকে ছাড়া আমার চলবে না সন্ধ্যা মালতী, কিছুতেই না। ভোর 6টা। চুপি চুপি পা টিপে দরজা খুলে সাহিলের রুমে ঢুকলো সারা। ওর মনে হচ্ছে ও কোনো বাঘের গুহায় পা রাখছে, তবে সে ভয়কে জয় করার যথেষ্ট চেষ্টা করছে। ভয় পেলে চলবে না সারা। বিয়া ম্যান টু বিয়া ওম্যান, ইউ ক্যান ডু ইট। তোকে তোর অ্যাকাউন্ট হত্যার বদলা তো নিতেই হবে, না হলে আমার অ্যাকাউন্টের আত্মা শান্তি পাবে না। ওই নির্দয় খুনিটা আমার অ্যাকাউন্টকে শেষ দেখাটাও দেখার সুযোগ দেয়নি। এসব ভেবে প্রতিশোধের প্রবল মনোবল নিয়ে সাহিলের বেডের কাছে এসে দাঁড়ালো সারা। সাহিল উপর হয়ে শুয়ে আছে, পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সাহিলকে খালি গায়ে দেখে একটা পৈশাচিক হাসি দিল সারা। এতে যেন ওর মনের আশা আরো সহজে পূরণ হবে। চেহারায় ফিলেনি ভাব এনে মনে মনে বলল, আপ তেরা ক্যা হোগা সাহিল বাবু, মুহাহা। সারা ওর হাতে গ্লাভস পরে নিল। তারপর ধীরে ধীরে ওর হাতে থাকা ইচিং পাউডারের প্যাকেটটা খুলে সাহিলের পিঠের উপর আস্তে আস্তে ছিটিয়ে দিল। ছিটানোর শেষে আবারও একটা পৈশাচিক হাসি দিয়ে মনে মনে বলল, প্রিয় অ্যাকাউন্ট, আমি তোর খুনের প্রতিশোধ নিয়ে নিয়েছি, এখন তোর আত্মা শান্তি পাবে। নিজের কর্মসাধন করে সারা আবারও পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে গেল। সে নিজের রুমে এসে বেডের উপর পা ছড়িয়ে শুয়ে পড়ল। ঠোঁটে তার বিশ্ব জয়ের হাসি। এখন শুধু অপেক্ষা ওই রাক্ষস খোক্ষসের বেহাল অবস্থা দেখার জন্য। ওই খুনিকে পাগলের মতো যখন চুলকাতে দেখবে, তখন ওর অ্যাকাউন্টের অতৃপ্ত আত্মা তৃপ্তি পাবে। সকালের আলো ঘরে উকি দিতে ঘুম ভেঙে গেল মায়ার। চোখ খুলে তাকালো মায়া। কেন যেন আজকের সকালটা অনেক মিষ্টি লাগছে ওর কাছে। সকালের আলো ঘরে উকি দিতেই ঘুম ভেঙে গেল মায়ার। চোখ খুলে তাকালো মায়া। কেন যেন আজকের সকালটা অনেক মিষ্টি লাগছে ওর কাছে। চোখের সামনে ভেসে উঠল কাল রাতে অরণ্যের সাথে কাটানো সেই মুহূর্তগুলো। আর আনমনেই মায়ার ঠোঁটে ভেসে উঠল মিষ্টি হাসির রেখা। কাল কখন যে ও ঘুমিয়ে পড়েছিল তা মনে নেই ওর। অরণ্যের ডাকে ঘুম ভাঙে ওর। তারপর ওর রুমে এসে শুয়ে পড়ে। কিন্তু তখন থেকেই বারবার শুধু অরণ্যের সাথে কাটানো মুহূর্তগুলোই চোখে ভাসছে। মনের মাঝে কেমন সুখানুভূতি হচ্ছে, এমনটা তো আগে কখনো হয়নি। মনটা আজকাল বড় অবাধ্য হয়ে যাচ্ছে, আমার কথা একটু মানছে না। সে তার মর্জি অনুযায়ী চলছে। মায়া ভাবনার মাঝেই ব্যালকনিতে চলে এলো। রোজকার মতো সকালের শীতল হাওয়ায় নিজেকে মেলে ধরলো। পাশে ফিরে তাকিয়ে দেখলো অরণ্য আজও ব্যালকনিতে ঘুমিয়ে আছে। মায়া আজ একটু বেশি অবাক হলো। ও এ বাড়িতে আসার পর থেকেই ও অরণ্যকে এই ব্যালকনিতেই ঘুমাতে দেখছে। তাহলে কি উনি রোজই ব্যালকনিতেই ঘুমায়? কিন্তু কেন? রিয়ার সাথে কি ওনার কোনো সমস্যা হয়েছে? কিন্তু উনি তো নিজেই রিয়াকে পছন্দ করে বিয়ে করেছে, তাহলে কি এমন হয়েছে? মায়ার কেমন যেন ব্যাপারটা সন্দেহজনক মনে হলো। তবে এই নিয়ে তো আর ওদের সরাসরি কিছু জিজ্ঞেস করা যাচ্ছে না। ওদের পার্সোনাল ব্যাপারে কিছু জিজ্ঞেস করাটা অনাধিকার চর্চা হবে। এমনিতেও ওদের ব্যাপারে না পড়াই ভালো। কথাগুলো ভেবে মায়া আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে গেল। বেলা 10টা। মানুষের হইচয়ে সারার ঘুম ভেঙে গেল। মেজাজটাই খারাপ হয়ে গেল সারার। কত শান্তিতে ঘুমাচ্ছিল বেচারি, কিন্তু এত হইচই হচ্ছে কিসের সেটাই বুঝতে পারছে না সারা। সারা ভ্রু কুঁচকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো ঘটনার উদ্ঘাটন করতে। বাইরে আসতেই চক্ষু চরক গাছ হয়ে গেল সারার। সবাই কেমন দৌড়াদৌড়ি করছে, যেন কোনো এমার্জেন্সি এসে গেছে। সাহিলের রুমের সামনে সবাই ভিড় জমিয়েছে। মনে হচ্ছে ওখানে বিশ্বকাপ ম্যাচের লাইভ টেলিকাস্ট হচ্ছে। সারাও কৌতূহলী হয়ে ধীরে ধীরে ভিড়ের কাছে এসে দাঁড়ালো, কিন্তু ভেতরে কি হচ্ছে তা দেখা যাচ্ছে না। সারা একটু ফাঁকফুকর দিয়ে নিজেকে ঢুকানোর চেষ্টা করলো। অতঃপর
অনেক কষ্টে ভেতরে ঢুকতে সক্ষম হলো সারা। ভেতরে ঢুকতে পেরে নিজেকে যেন বিশ্বজয়ী মনে হচ্ছে। তবে সামনে তাকাতেই সারার সব খুশি গায়েব হয়ে গেল। ভেতরে এমন কিছু দেখতে হবে তা সারা কল্পনাও করেনি। বেডের উপর সাহিল শুয়ে আছে। তার শরীরের অবস্থা খুবই শোচনীয়। সারা শরীরে লাল লাল জার্সে ভরে গেছে। সারা শরীরে লাল লাল র্যাশে ভরে উঠেছে। অতিরিক্ত চুলকানোর কারণে অনেক জায়গায় রক্ত বের হয়ে জমাট বেঁধে রয়েছে। সাহিলের মা ওর পাশে বসে নিঃশব্দে কাঁদছে। ইরিন গরম পানিতে কাপড় ভিজিয়ে ধীরে ধীরে সাহিলের শরীর মুছে দিচ্ছে। মুছে দেওয়ার সময় সাহিলের চেহারায় যন্ত্রণার ছাপ ঠিকই ভেসে উঠছে। অরণ্য ডাক্তারকে ফোন করে জলদি আসতে বলছে। এসব দেখে সারার মুখটা কেঁপে উঠল। তার ছোট্ট কাজটা যে এত ভয়াবহ আকার ধারণ করবে তা স্বপ্নেও ভাবেনি সারা। সাহিলকে শাস্তি দিতে চাইলেও এখন ওর এমন করুণ অবস্থা দেখে প্রচুর খারাপ লাগছে সারার। কেন যেন খুব কান্না পাচ্ছে, আবার ভয়ও করছে। সবাই যদি জানতে পারে এই মহৎ কাজটাও করেছে তাহলে কি অবস্থা করবে ওর, ভাবতেই গলা শুকিয়ে আসছে সারার। তখনই মায়া হাতে একটা ছোট্ট বোল নিয়ে ভেতরে ঢুকলো। ইরিনের দিকে বোলটা এগিয়ে দিয়ে বলল, আপু, এটা একটা আয়ুর্বেদিক প্রলেপ বানিয়েছি আমি। সাহিল ভাইয়ার গায়ে মাখিয়ে দিন, আশা করি উনি আরাম পাবেন। ইরিন মাথা ঝাঁকিয়ে বোলটা হাতে নিয়ে আস্তে করে প্রলেপটা সাহিলের শরীরে লাগিয়ে দিল। প্রথমে একটু জ্বলে উঠলেও ধীরে ধীরে অনেকটা আরাম লাগলো সাহিলের। জ্বলনটাও অনেক কমে গেল। সাহিলের মা মায়ার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ মায়া, তোমার ঔষধে ছেলেটা একটু আরাম পেয়েছে। ইরিনও বলল, হ্যাঁ সত্যি, আমার প্রলেপ অনেক কাজে দিয়েছে। কিন্তু তুমি এসব কিভাবে জানো? মায়া বলে ওঠে, আসলে আমি সময় পেলে আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কিত বইগুলো পড়ি, সেখান থেকেই কিছু কিছু জিনিস শিখেছি। আমি নিজেও অসুস্থ হলে সবসময় আয়ুর্বেদিক নিজেও ব্যবহার করে থাকি। মায়ার কথাই অরণ্য সহ বাকি সবাই আরো একবার মুগ্ধ হলো। মেয়েটা সত্যি সর্বগুণ সম্পূর্ণা। সারা আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত ওখান থেকে সরে নিচের রুমে চলে এলো। ভয়ে ওর হাত পা কাঁপছে, কেন যেন খুব কান্না পাচ্ছে ওর। বুকের ভেতর কেমন ব্যথার অনুভব হচ্ছে, কিন্তু এমন কেন হচ্ছে ওর? ও তো সাহিলকে শাস্তিই দিতে চেয়েছিল, তাহলে এখন শাস্তি পেতে দেখে এত খারাপ লাগছে কেন? ডাক্তার এসে সাহিলকে দেখে গেছে, কিছু ঔষধ আর অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে গেছে। সেগুলো দেওয়ার পর সাহিলের এখন অনেকটা ভালো লাগছে। আরাম পেয়ে সাহিল একটু ঘুমিয়েছিল, তাই আপাতত ওর রুমে কেউ নেই। হঠাৎ কারো ধীমি কান্নার শব্দে সাহিলের ঘুম ভেঙে গেল। সাহিল চোখ খুলে তাকিয়ে দেখলো সারা ওর বেডের পাশে বসে নাক টেনে টেনে কাঁদছে। কান্নার কারণে ওর পিচ্ছি পরিটার নাক মুখ লাল হয়ে গেছে। ইস, পিচ্ছিটাকে কি পরিমাণ কিউট লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবে না সাহিল। সাহিল মুচকি হেসে বলল, কিরে এমন মরা কান্না করছিস কেন? তোর তো খুশিতে নাচ গান করা উচিত। তুই যা চেয়েছিলি তাই তো হচ্ছে, তাহলে কাঁদছিস কেন? যা এখান থেকে, আমাকে ঘুমোতে দে। সারা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি জানতেন এগুলো আমি করেছি? সাহিল শুধু স্মিত হাসল। তার পিচ্ছিটা জানেই না সে 10 হাত দূরে থেকেও ওর পিচ্ছি পরিটাকে অনুভব করতে পারে। তার পদচারণ আর তার শরীরের ঘ্রাণ মনকে জানিয়ে দেয় যে সে এসেছে। আজ সকালেও সে বুঝতে পেরেছিল সারা যখন তার কার্য সাধন করছিল তখনও সাহিল জেগেই ছিল, কিন্তু সে কিচ্ছু বলেনি। সে দেখতে চাচ্ছিল সারা কি করে। সে যদি সাহিলকে কষ্ট দিয়ে সুখী হয় তাহলে তাই হোক, ওর পরিটার খুশিতেই ওর খুশি। ওর খুশির জন্য তো হাসি মুখে হৃৎপিণ্ডটাও বের করে দিতে পারবে, আর এটা তো অনেক ছোট ব্যাপার। সাহিলের ভাবনার মাঝে সারা আবারও বলে উঠল, কি হলো বলুন, আপনি জানতেন? সাহিল বলে উঠল, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা এখন। আর হ্যাঁ, তুই ভয় পাস না, আমি কাউকে কিছু বলবো না। এটা বলতেই নিশ্চয়ই এসেছিস, তাই নিশ্চিন্তে যা। সাহিলের কথাগুলো কেমন তীরের মতো বিঁধছে সারার বুকে। সারা এবার একটু শব্দ করেই কেঁদে দিল। সাহিল এবার একটু ধমকের সুরে বলল, কি হলো, আবারও কাঁদছিস কেন? বললাম তো কাউকে কিছু বলবো না, কান্না বন্ধ কর এখন। সারা থামার বদলে আরো বেশি করে কাঁদতে লাগলো। সাহিলের এবার আর ভালো লাগছে না। পিচ্ছিটার কান্না আর সহ্য হচ্ছে না ওর। ও বারবার থামতে বলছে, কিন্তু সারা কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কান্না আসছে তো আমি কি করব? আমি কি ইচ্ছে করে কাঁদছি নাকি? আর আমি মোটেও আমার কথা কাউকে না বলার জন্য আসিনি।
সাহিল মুচকি হেসে বলল, তাহলে কেন এসেছিস? আর কাঁদছিসই বা কেন? তোর তো এখন খুশি থাকার কথা। সারা ওর বুকের বাম পাশে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, জানি না কেন আমার এখানে অনেক ব্যথা হচ্ছে, তাই কাঁদছি। আপনাকে এভাবে দেখে আমার খুশি হওয়ার কথা থাকলেও আমি খুশি হতে পারছি না। কেন এমন হচ্ছে তাও জানি না। সাহিল ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। তার পিচ্ছিটা যে তার জন্য কাঁদছে এটা ভেবে কেমন ভালো লাগছে ওর। পিচ্ছিটার মনে যে তার জন্য কিছু আছে সেটা সারা না বুঝলেও সাহিল ঠিকই বুঝতে পারছে। সারা হঠাৎ দুই কাঁধ ধরে কাঁদো কাঁদো গলায় বলল, সরি সাহিল ভাইয়া, অনেকগুলো সরি। প্লিজ মাফ করে দাও, সত্যি বলছি আর কখনো এমন করব না। সাহিল মায়া ভরা চোখে সারার দিকে তাকিয়ে রইল। তারপর ডান হাতটা বাড়িয়ে দিয়ে সারাকে নিজের কাছে ডাকলো। সারাও বিনা বাক্যে সাহিলের পাশে গিয়ে বসলো। সাহিল সারার চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে কাঁদছিস কেন পাগলি? আরে এটা তো কিছুই না, দেখবি কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। সারা নাক টেনে দিয়ে বলল, মিথ্যে কেন বলছেন? আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে। আপনার এত কষ্ট দেখে আমার একটুও ভালো লাগছে না। বলুন না কি করলে আপনার কষ্ট কমবে? সাহিল দুষ্টু হেসে বলল, একটা উপায় তো আছে, তবে অনেক কঠিন বুঝলি, তোর দ্বারা হবে না। সারা অতি কনফিডেন্সের সাথে বলল, আরে আপনি বলুন না, আমি অবশ্যই পারবো। প্লিজ বলুন না। ঠিক আছে, আমাকে তাহলে চুম্বন মেডিসিন দে, তাহলে আমি ঠিক হয়ে যাব। সারা ভ্রু কুচকে বলল, চুম্বন মেডিসিন? সেটা আবার কি? এমন ঔষধের নাম তো আমি কখনোই শুনিনি। কেন, তুই মেহেরুমা আপুর লেখা মরুর বুকে বৃষ্টি গল্পটা পড়িসনি? সেখানে দেখিস না নূর কত সুন্দর আদিত্যকে চুমু দেয় আর আদিত্য একদম ঠিক হয়ে যায়। আমি ওই ট্রিটমেন্টের কথা বলছিলাম, পারবি দিতে? তাহলে আমি একদম ঠিক হয়ে যাব। সারা বেচারি দ্বিধায় পড়ে গেল। সারার এমন কনফিউজড চেহারা দেখে সাহিলের ভীষণ হাসি পাচ্ছে। সারাকে আরেকটু বাঁচানোর জন্য সাহিল বলে উঠল, দেখছিস তো, আমি বললাম না তুই পারবি না, তোর দ্বারা এসব হবে না, তুই বরং যা, আমি আমার মতো যন্ত্রণায় ছটফট করি, কি আর করার। সারা বোকার মতো বলে উঠল, আচ্ছা, একটা দিলেই হবে নাকি অনেকগুলো দিতে হবে? সাহিল বেচারা অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। ওর পরিটা আর বড় হলো না। সাহিল অসহায় কণ্ঠে বলল, অনেকগুলো দিলেই ভালো হয়, তবে আপাতত একটাতেই কাজ চালিয়ে নিব না হয়। সারা চুমু দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, কিন্তু কেন জানি প্রচুর লজ্জা লজ্জা লাগছে ওর। সারা সাহিলের দিকে তাকিয়ে বলল, আপনি প্লিজ চোখ বন্ধ করুন না। সাহিল মুচকি হেসে চোখ বন্ধ করে নিল। সারা মাথাটা ঝুঁকিয়ে সাহিলের কপালে একটা চুমু এঁকে দিল। তারপরে সাহিলের দুই গালে চুমু দিল। সাহিল ভাসছে সুখের জোয়ারে। সত্যি করেই যেন শরীরের সব যন্ত্রণা মুহূর্তেই গায়েব হয়ে গেল, যেন কখনো কিছু হয়নি ওর। চুমু খেতে খেতে হঠাৎ সারার নজর পড়ল সাহিলের ঠোঁটের দিকে। কি সুন্দর মেয়েদের মতো গোলাপি ঠোঁট সাহিল ভাইয়ার। সাহিল ভাইয়া দেখতেও কত সুন্দর, একদম চকলেটের চেয়েও বেশি সুন্দর। আশ্চর্য, আগে তো কখনো খেয়াল করেনি। সারা কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সাহিলের ঠোঁটের দিকে। শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে উঠছে ওর। বুকের ভেতর কে যেন গুতাগুতি করছে। অনেকক্ষণ ধরে সারার গরম নিঃশ্বাসের আভাস পাচ্ছে সাহিল। তাই সাহিল এবার চোখ মেলে তাকালো। তাকাতেই সারার নেশা লাগানো চোখে ওর চোখ আটকে গেল। সারা আর থাকতে পারল না। হঠাৎই যেন লজ্জা নামক প্রাণীটা মোটা চাদরে ঢেকে নিল ওকে। সারা সাহিলের কাছ থেকে উঠে এক দৌড়ে পালিয়ে গেল ওখান থেকে। আর সাহিল ওর যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। ওর এখন গায়ের যন্ত্রণাটাও মধুর লাগছে। এতটুকু যন্ত্রণার জন্যই তো ও এত সুখের মুহূর্ত পেল। আজ রাইসার সঙ্গীত ফাংশন, সবাই যে যার মতো ডান্স প্র্যাকটিস করাই ব্যস্ত। কে কার সাথে আর কোন গানে নাচবে সেগুলো সিলেকশনে ব্যস্ত। রাইসার রুমে মেয়েরা ডান্স প্র্যাকটিস করছে। সারা বারবার ট্রাই করেও গানের সাথে ডান্স স্টেপস মেলাতে পারছে না। শেষে রাগ করে সারা বেডের উপর দুম করে বসে পড়ল। গাল ফুলিয়ে বলল, দূর, করবই না ডান্স, আমি কিছুই পারি না। মায়া সারার কাছে গিয়ে মুচকি হাসতে বলল, আরে আমার কিউট আপনিটা রাগ করছে কেন? আরে এটা তো সামান্য ব্যাপার, তুমি একটু ট্রাই করলেই পেরে যাবে। সারা অভিমানী সুরে বলল, কিছুই পারবো না, কখন থেকে টিভি দেখে দেখে ট্রাই করছি, হচ্ছেই তো না।
আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে হেল্প করছি। সারা খুশি হয়ে বলল, সত্যি আপু, তুমি শিখাবে আমাকে? ওয়াও, তাহলে তো অনেক মজা হবে। চলো আগে তুমি আমাকে একটু ডান্স করে দেখাও, তারপর আমি করছি। মায়া ওর ওড়নাটা কাঁধের উপর দিয়ে এনে কোমরের কাছে বেঁধে নিল। মিউজিক প্লেয়ারে গান প্লে করে গানের সাথে সুন্দর ভঙ্গিতে নৃত্য পরিবেশন শুরু করলো মায়া। মায়ার এত সুন্দর নৃত্য দেখে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। অরণ্যও তখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। রাইসার রুম থেকে মিউজিকের শব্দ শুনে অরণ্য কৌতূহল বশত সেদিকে তাকালো। দরজা খোলাই ছিল। গানের সাথে নৃত্য করা মায়াকে দেখে অরণ্যের হৃদস্পন্দন থমকে গেল। মায়ার এই নতুন রূপ দেখে অরণ্যের মাঝে এক অন্যরকম ছন্দের দোলা দিচ্ছে। মায়াকে এই মুহূর্তে ওর কাছে কোনো অপসরা লাগছে। মেয়েটার মাঝে কি আছে কে জানে। যত দিন যাচ্ছে ততই যেন নতুন নতুন রূপে করে মোহিত করে তুলছে ওকে। যেন ধীরে ধীরে রক্তের সাথে মিশে যাচ্ছে ওর সন্ধ্যা মালতী। এখন যে নিঃশ্বাসটাও তার নামেই বের হয়। রাত ৮টা। সঙ্গীতের অনুষ্ঠান পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। জমকালো আয়োজনে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। সবাই সাজসজ্জিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। স্টেজের সামনে সবাই বসে আছে। একটু পরে সাহিল ওখানে মাইক নিয়ে উপস্থিত হলো। সবার বলতে শুরু করলো, তো সাহেবান, মেহেরবান, কদরদান, পানদান, থুকদান, আপনার জান, আমার জান, সবার জান, জানের জান, প্রিয়জন, আমাদের পুরো খানদান, সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সঙ্গীত অনুষ্ঠান। তো আমরা সবাই জানি আজকে রাইসার বিয়ের সঙ্গীত অনুষ্ঠান। তো সেই উপলক্ষে আজ এখানে নাচ গানের আয়োজন থাকবে। তবে দেয়ার ইজ এ টুইস্ট। সাধারণ নাচ গান তো সবাই করে, তাতে কি আর মজা আছে? তাই আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একটা ইন্টারেস্টিং টুইস্ট দিব। টুইস্টের নাম হলো রিভার্স টার্ন। এই টুইস্টের থিম হলো ওল্ড স্টাররা ইয়াং হবে আর ইয়াং স্টাররা ওল্ড হবে। মানে যারা ওল্ড স্টার মানে বড়রা আজকালকার গানে সেইভাবে করে নাচবে, আর ইয়াং স্টাররা আগের দিনের গানে সেইভাবে নাচবে। সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আর হ্যাঁ, সবাইকে কিন্তু কোনো না কোনো পার্টনারের সাথে ড্যান্স করতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। সবাই যার যার পার্টনার সিলেক্ট করে নাও। তো শুরু করা যাক। সাহিলের কথায় সবাই তালি বাজালো। তারপর কে কার পার্টনার হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইহান এসে ইরিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইরাবতী, এই অধমের ডান্স পার্টনার হবে? এই সিঙ্গেল বেচারার তুমি ছাড়া আর কোনো ভরসা নেই। ইরিনও মুচকি হেসে রাজি হয়ে গেল। সারা বেচারি এদিক ওদিক ঘুরে ঘুরে ডান্স পার্টনার খুঁজছে, কিন্তু ওর পছন্দসই কাউকে পাচ্ছে না। হঠাৎ সাহিল পেছন থেকে এসে সারার কানে ফু দিয়ে বলল, কিরে, ড্যান্স পার্টনার খুঁজছিস বুঝি? সারা হক চুকিয়ে পিছনে ঘুরে পড়ল। আপনি? হ্যাঁ আমি। বাই দা ওয়ে, আমিও কোনো পার্টনার পাচ্ছি না, আমার জন্য একটা পার্টনার খুঁজে দিস তো। কথাটা বলে সাহিল চলে যেতে নিলেই সারা কিছু একটা ভেবে তড়িৎ গতিতে সাহিলকে ডাকলো। সাহিল থেমে গিয়ে একটা বাঁকা হাসি দিল। তারপর স্বাভাবিকভাবে সারার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? সারা কাচুমাচু করে বলল, না মানে বলছিলাম যে আমারও সাপোর্টার নেই, আপনারও নেই। তাই কেমন হয় যদি আমরা দুজন পার্টনার হয়ে যাই? তাহলে আমাদের কষ্ট করে পার্টনার খুঁজতে হবে না, তাই না? ভালো না আইডিয়াটা? সাহিল মনে মনে খুশি হলেও উপরে উপরে গম্ভীর ভাব ধরে বলল, তুই যখন বলছিস তাহলে ঠিক আছে, কিন্তু তুই আমার সাথে ম্যাচ করতে পারবি তো? আমি কিন্তু অনেক ভালো ডান্স করি। সারা অতি কনফিডেন্সের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, পারবো। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, চল তাহলে প্র্যাকটিস করি। হ্যাঁ হ্যাঁ, চলুন। সারার নিজের উপর অনেক প্রাউড ফিল হচ্ছে। কেমন বুদ্ধি খাটিয়ে সে সাহিল ভাইয়াকে রাজি করালো। কেউ কি পারতো এমন করতে? বাহ সারা, আই অ্যাম প্রাউড অফ ইউ। প্রায় সবাই তাদের ডান্স পার্টনার খুঁজে নিয়ে পারফরমেন্সের জন্য রেডি হচ্ছে। তবে দুজন ব্যক্তি এসবের ধারে কাছেও নেই। তারা বসে শুধু সবারটা দেখে যাচ্ছে। তারা আর কেউ না, মায়া আর সাহিল। ওরা দুজন দুপাশে বসে সবার কার্যক্রম দেখে যাচ্ছে। ইহান অরণ্যের পাশে বসে বলল, কিরে মামা, এমন দেবদাসের মতো বসে আছিস কেন? আর ভাবি কই? তোরা ডান্স করবি না? রিয়ার কথা জিজ্ঞেস করায় অরণ্যের প্রচুর বিরক্ত বোধ হলো। এখন এই ইহানকে কিভাবে বলবে? ওই মেয়েটার সাথে ড্যান্স তো দূরের কথা, ওর পাশাপাশি থাকতে অসহ্য লাগে। তবুও ইহানকে বুঝতে দেওয়ার জন্য বলে উঠল, ওর নাকি পা ব্যথা শুনলাম, তাই ও ডান্স করবে না। কস কি? এখন তাহলে তুই কার লগে ডান্স করবি? আরে বাদ দে না, সবাই যে নাচতে হবে এমন কোনো কথা নেই।
এমনিতেও আমার এসবের মুড নেই, তোরা নাচ না। রাইসা বলে উঠল। এটা কি বলছো ভাইয়া? আমার বিয়েতে তুমি নাচবে না? এটা কিন্তু চলবে না, তোমাকে তো নাচতেই হবে। ভাবি নেই তো কি হয়েছে, অন্য কারোর সাথে নাচো। সারা ফট করে বলে উঠল। ভাইয়া তুমি মায়া আপুর সাথে ডান্স করো, মায়া আপুরও কোনো সাপোর্টার নেই, দুজন দুজনের পার্টনার হয়ে যাও। সারার কথায় মায়া অরণ্য দুজনেই চমকে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। অরণ্যের মনে মনে খুশি লাগলেও উপরে কেমন রিয়াকশন দিবে তা বুঝে উঠতে পারছে না ও। আর মায়া তো এখনো ওর বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। সারার কথায় বাকি সবাইও সাই দিয়ে ওদের একসাথে নাচতে বলল। সবার কথায় আর মায়া মানা করতে পারল না, অগত্যা রাজি হয়ে গেল। আর অরণ্যের তো মানা করার প্রশ্নই আসে না। মায়ার কাছে যাওয়ার কোনো উছিলায় সে দূরে সরাতে চায় না। সবার রেডি হওয়া শেষে ডান্স পারফরমেন্স শুরু হলো। তো সবার প্রথমে সিনিয়রদের দিয়ে শুরু হলো। প্রথমে আসলো অরণ্যের বাবা মা। রাইহান আর তনিমা বেগমের ড্রেস আপ দেখে সবাই হা হয়ে গেল। রাইহান হোসেন আজকালকার ছেলেদের মতো ফ্যান্সি প্যান্ট আর টি শার্ট পরেছে, তার উপর রং বেরঙের একটা জ্যাকেট পরেছে, চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ, যেমনটা সিঙ্গার বাদশাহ পরে থাকে। আর তনিমা বেগম লাল পেরে সাদা শাড়ি পরেছে জ্যাকলিনের মতো করে। মিউজিক চালু হতেই তনিমা বেগম আগে আগে হেলে তুলে হেঁটে যাচ্ছে, আর রাইহান তার পেছনে ঘুরে ঘুরে নানান ভঙ্গিতে হাত নাচিয়ে গাইছে। चले जब लटक मटक लौंडो के दिल पटक पटक सचे जाई अटक अटक अटा माची छटक छटक बम तेरा गोते खाए कोमर पे तेरी बटरफ्लाई बॉडी तेरा मक्खन जैसी बॉडी तेरी मक्खन जैसी खाने में वास्तु बटर खाई कमन बेबी टिकी टिकी काटू तेरी टिकट टिकट खेलता नहीं क्रिकेट विकेट पार ले लू तेरी উইকেট উইকেট। তনিমা বেগম তার আঁচল ছড়িয়ে নেচে নেচে গাইল। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল এমন মাথায় গেঁথে দেব লাল গেন্দা ফুল। জিও মামা কি পারফরমেন্স দিছেন, একদম জমে ক্ষীর হয়ে গেছে, যাকে বলে পয়সা উসুল পারফরমেন্স। আর মামি আপনি তো ফাটিয়ে দিয়েছেন একদম। তনিমা বেগম বেচারি লজ্জায় লাল হয়ে গেলেন। এরপর আসলেন সাজ্জাদ আর এলিসা বেগম। তাদের ড্রেস আপ দেখে তো সবাই আরো এক দফা হা হয়ে গেলেন। সাজ্জাদ রকস্টারদের মতো জিন্স প্যান্ট, হাতাকাটা টি শার্ট, গলায় চেইন, চোখে ফ্যান্সি সানগ্লাস। আর এলিসা বেগম পরেছে জিন্স প্যান্ট, টি শার্ট, টি শার্টের উপরে লেদার জ্যাকেট, চুলগুলো ছেড়ে দেওয়া, চোখে চশমা, হাই হিল। এলিসা বেগম ফরেনার হওয়ায় তার এসব পরে অভ্যেস আছে। অতপর মিউজিক চালু হতেই তারাও ডান্স শুরু করে দিল। এলিসা বেগম সাজ্জাদের চারিদিকে ঘুরে ঘুরে নানান ভঙ্গিতে নেচে গাইল। ওদের ডান্স শেষে সবাই আবারও তালি বাজালো। সাহিল আবারও শেষ বাজিয়ে বলল, বাহ মামা, ক্যা বাত ক্যা বাত। সত্যি বলছি মামা, তুমি হচ্ছ রিয়েল হিরো, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। সাহিলের প্রশংসায় সাজ্জাদ বাবু যেন সত্যি সত্যি নিজেকে বাঘ মনে করছেন। ইহান বলে উঠল, এলিসা মামি আপনাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এলিসা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, ধন্যবাদ ধন্যবাদ। পরে এলেন সাহিলের মা বাবা। তারা ওয়েস্টার্ন ড্রেস আপ করে হাই রেটেড গাবটু গানটাতে নাচলেন। এবার এলো ছোটদের পালা। তো সবার আগে ডাকা হলো ইহান আর ইরিনকে। ওরা সাদা কালো যুগের মতো ড্রেস আপ করেছে। ইহান ঢিলা ঢালা একটা প্যান্ট শার্ট পরেছে, আর ইরিন একটা সিম্পল জর্জেট শাড়ি পরেছে। গান চালু হলো। ইরিন শাড়ির আঁচল ধরে লাজুক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে, আর ইহান ওর পিছে পিছে যেতে যেতে গাইছে। ওদের পারফরমেন্স শেষেও সবাই তালি বাজালো। তারপর এলো সাহিল। সারা পুরানো দিনের নায়িকাদের মতো পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরেছে, মাথার উপর বিশাল বড় খোপা করা, চোখে মোটা করে কাজল দেওয়া। সাহিল তার পিচ্ছি পরিটার থেকে নজর সরাতেই পারছে না। সাহিলও আগের দিনের মতো স্ট্রেট প্যান্ট পরেছে, শার্ট ইন করে রেখেছে। গান শুরু হতেই ওরাও নেচে নেচে গাইতে লাগলো। ওদের ডান্স শেষে সবাই করতালি বাজালো। সারা খুশিতে গদগদ হয়ে নিজেই তালি বাজাতে লাগলো। সারার খুশি দেখে সাহিলও তৃপ্ত। এবার পালা এলো মায়া অরণ্যের। ওরা দুজন স্টেজে এলো।
মায়া একটা কালো শাড়ি পরেছে আর অরণ্য ঢোলা ঢালা কালো রঙের কোট প্যান্ট পরেছে। প্যান্ট টাকনুর উপরে ওঠানো। গান চালু হতেই দুজনে একটা ছাতার নিচে দাঁড়িয়ে গাইতে শুরু করলো। গান গাইতে একজন আরেকজনের চোখে আটকে গেল ওরা। চোখের ভাষায় দুজন দুজনের মনের অব্যক্ত অনুভূতিগুলো বোঝাতে চাইছে, যেন আশেপাশের কোনো কিছুর হুঁশ নেই ওদের। এই মুহূর্তটাতেই ওদের বিরাজ। সবার করতালের আওয়াজে ঘোর কাটলো ওদের। নড়ে চড়ে উঠে সরে দাঁড়ালো ওরা। এভাবেই নাচ গানের মাধ্যমে সঙ্গীত অনুষ্ঠান শেষ হলো। রাত 12টা প্রায়। অরণ্য ছাদে এসে দাঁড়িয়ে আছে। তখনকার মুহূর্তটা বারবার চোখের সামনে ভাসছে। মায়ার চোখে ও কিছু একটা দেখতে পেয়েছিল, কিন্তু ও যা ভাবছে তা কি সত্যি? মায়ার চোখের ভাষায় কি সেটাই ছিল যেটা আমার মন বলছে, নাকি আমি ভুল ভাবছি? ভাবনার মাঝেই হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেল অরণ্য। ভ্রু কুচকে পাশে তাকিয়ে দেখলো ইহান দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে সাহিল। ইহান বলে উঠল, এত রাতে এখানে কি করছিস? নতুন বউ রেখে রাত বিরাইতে বাইরে ঘোরাঘুরি করস কেন? ভাব সব তো সুবিধার মনে হচ্ছে না তোর। কাহিনী কি কত? অরণ্য থতমত খেয়ে বলল, কি আবার হবে? কিছুই না, এমনি একটু ফ্রেশ হাওয়া নিতে এসেছিলাম। ইহান এবার একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, দেখ অরণ্য, ভনিতা করে লাভ নেই। তুই সবাইকে বোকা বানাতে পারিস, আমাকে না। আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর ভালো মন্দ সব না বললেও বুঝতে পারি আমি। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? বিয়ের পর থেকে তোকে কেমন বিষণ্ণ আর অন্যমনস্ক দেখছি। আগেও কয়েকবার তোকে জিজ্ঞেস করেছি, কিন্তু তুই এড়িয়ে গেছিস। তবে আজকে তোকে বলতেই হবে। ঘটনা কি? কি হয়েছে তোর? সাহিলও বলে উঠল, হ্যাঁ ভাইয়া, আমিও বিষয়টা খেয়াল করেছি। কি হয়েছে ভাইয়া বলো আমাদের। এভাবে নিজের মাঝে না রেখে কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করো, হয়তো আমরা তোমার কোনো হেল্প করতে পারবো। অরণ্য সামনের দিকে তাকিয়ে বলল, এই এমন কিছুই না, তোরা হয়তো একটু বেশি ভাবছিস। কথা বলতে বলতেই হঠাৎ অরণ্যের নজর গেল নিচে। নিচে মায়া একা একা সুইমিং পুলের কাছে হাঁটছে। আপাতত নিচে আর কোনো লোকজন নেই, সবাই যার যার রুমে ঘুমিয়ে পড়েছে। মেয়েটারও কি আমার মতো ঘুম আসছে না? তাই বুঝি বাইরে হাঁটতে এসেছে? তার তো আবার রাত অনেক পছন্দ। অরণ্য তাকিয়ে দেখছে মায়াকে। মায়া আনমনা হয়ে সামনের দিকে তাকিয়ে বেখেয়ালি ভাবে হাঁটছে। হঠাৎ নিচে পিচ্ছিল কিছুর উপর পা পড়ায় মায়ার পা পিছলে গেল, আর শরীরের ব্যালেন্স না রাখতে পেরে মায়া পিছলে গিয়ে সুইমিং পুলের পানিতে পড়ে গেল। মায়া সাঁতার জানে না, বিধায় পানিতে ছটফট করতে লাগলো। এসব দেখে অরণ্য স্তব্ধ হয়ে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে গেল ওর। মস্তিষ্ক শূন্য হয়ে এলো অরণ্যের। অরণ্য চিৎকার করে বলল, মায়া! অরণ্য এক ছুটে পাগলের মতো দৌড়ালো নিচে যাওয়ার জন্য। অরণ্যকে এভাবে যেতে দেখে ইহান আর সাহিল ঘাবড়ে গিয়ে ওরাও ওর পেছনে দৌড়লো। অরণ্য প্রচন্ড বেগে দৌড়ে নিচে এলো। আজকের এতটুকু পথ যেন ওর 1000 মাইল মনে হচ্ছে। অরণ্য সুইমিং পুলের কাছে এসে দেখলো মায়া এতক্ষণে ছটফট করাও বন্ধ করে দিয়েছে। অরণ্য এক মুহূর্ত দেরি না করে পুলে ঝাঁপ দিল। সাহিল আর ইহানও এসে ওখানে এসে দাঁড়ালো। আসল ঘটনা কি সেটাই বোঝার চেষ্টা করছে ওরা। একটু পরেই অরণ্য মায়াকে কোলে করে পানির ভেতর থেকে বের করে নিয়ে এলো। মায়া এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। অরণ্য মায়াকে পুলের পাশে শুইয়ে দিয়ে 2 হাতে মায়ার মাথাটা ধরে পাগলের মতো বলতে লাগলো, এই মায়া উঠো, চোখ খোলো প্লিজ, কিচ্ছু হবে না তোমার সন্ধ্যা মালতী, আমি কিচ্ছু হতে দেব না তোমার। অরণ্য 2 হাত একসাথে করে মায়ার পেটের উপর চাপ দিয়ে পেটের পানি বার করতে লাগলো, আর বারবার মায়াকে ডাকছে। ইহান আর সাহিল অরণ্যের মায়ার জন্য এমন পাগলামি দেখে প্রচন্ড অবাক হয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। মায়ার পেটের পানি অনেকটা বেরিয়ে গেছে, তবুও এখনো মায়ার জ্ঞান ফিরছে না। অরণ্য যেন আরো উন্মাদ হয়ে যাচ্ছে। ভয়ে হাত পা কাঁপছে ওর। অরণ্য আবারও 2 হাতে মায়ার মুখটা ধরে মায়ার কপালের সাথে কপাল লাগিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বলতে লাগলো, ওঠো না সন্ধ্যা মালতী, প্লিজ ওঠো, চোখ মেলে তাকাও, তোমার কিছু হতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারো না তুমি। এখনো যে তোমাকে অনেক কথা বলা হয়নি সন্ধ্যা মালতী, সেসব কথা যে তোমাকে শুনতে হবে। প্লিজ ওঠো না, প্লিজ প্লিজ। কথাগুলো বলতে বলতে অরণ্যের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ইহান আর সাহিল যেন অবাকের শীর্ষে। তাদের জীবনে কখনো তারা অরণ্যকে এভাবে কাঁদতে দেখেনি, আর আজ কিনা একটা মেয়ের জন্য এভাবে কাঁদছে, তাও আবার নিজের বউয়ের বোনের জন্য। কিন্তু কেন? এসব হাজারো প্রশ্ন মাথায় ঘুরছে ওদের। তবে আপাতত মায়ার জ্ঞান ফেরানোটা বেশি জরুরি, তাই ইহান বলে উঠল, অরণ্য, আই থিঙ্ক মায়াকে মাউথ টু মাউথ দিতে হবে। কিন্তু কে দেবে?
আমরা তো বাকি কথা বলতে পারল না ইহান। ইহানের প্রথম কথাটা শোনার সাথে সাথে অরণ্য কোনো ভাবনা চিন্তার তোয়াক্কা না করে মায়ার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে মাউথ টু মাউথ দেওয়া শুরু করে দিল। এটা দেখে ইহান আর সাহিল যেন এবার পুরো বাক রুদ্ধ হয়ে গেল। ওরা আর কোনো কথাই বলতে পারল না। কিছুক্ষণ মাউথ টু মাউথ দেওয়ার মাঝেই হঠাৎ মায়া কেসে উঠল। মায়ার জ্ঞান ফেরা দেখে অরণ্যের আটকে থাকার বিশ্বাসটা যেন এতক্ষণে আজাদ হলো। মহামূল্যবান কিছু ফিরে পাওয়ার খুশি ভেসে উঠল অরণ্যের মুখমণ্ডলে। মায়া চোখ খুলে তাকালো, তবে এখনো সবকিছু কেমন ঝাপসা লাগছে ওর কাছে। জ্ঞান ফিরলেও পুরোপুরি ঘোরটা কাটেনি ওর। মায়াকে চোখ মেলে তাকাতে দেখে অরণ্য হঠাৎ অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে মায়াকে দুই হাতে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরল। অরণ্যের আপাতত কোনো হুঁশ নেই ও কি করছে। ও তো শুধু ওর মায়াকে ঠিক দেখে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। ওর মায়ার কিছু হলে যে সে বেঁচে থেকেও মরে যেত, জীবন্ত একটা লাশ হয়ে যেত সে। অরণ্য মায়াকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি ঠিক আছো মায়া? মায়ার মাথাটা এখনো কেমন ঘুরছে। ও এখনো কিছু ভালো করে ঠাউর করতে পারছে না। ওর সাথে কি হয়েছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করছে ও। তাই ও কোনো রকমে বলল, হ্যাঁ ঠিক আছে আমি। মায়ার হঠাৎ খেয়াল হলো ওর শরীর পুরো ভেজা, আর ভেজা কাপড় এদের সামনে এভাবে থাকতে প্রচুর অস্বস্তি হচ্ছে ওর। মায়া জড়সড় হয়ে বসে হাত ভাঁজ করে নিজেকে ঢাকার চেষ্টা করছে। অরণ্য ব্যাপারটা বুঝতে পেরে ওর গায়ের কোটটা খুলে মায়ার কাঁধের উপর দিয়ে পরিয়ে দিল। মায়া ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, কিন্তু মাথাটা অতিরিক্ত ভার হওয়ায় শরীরের ব্যালেন্স রাখতে পারছে না ও। হাঁটতে গিয়ে কেমন যেন পড়ে যেতে নিচ্ছে। সেটা দেখে অরণ্য হঠাৎ মায়াকে পাঁচ কোলে তুলে নিল। অরণ্যের এহেন কাজে চমকে গেল মায়া। পানিতে ভিজে মায়া এমনিতেই কাঁপছে, তার উপর অরণ্যের ছোঁয়ায় যেন আরো কেঁপে উঠল মায়া। কাপা কাপা কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন প্লিজ, আমি একাই যেতে পারবো। অরণ্য ভাবলে শীতভাবে মায়াকে কোলে নিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, কত পারছিলে তা তো দেখতেই পারছিলাম। এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো, না হলে কিন্তু এক আছাড় দিয়ে ফেলে দিব বলে দিলাম। কে বলেছিল এত রাতে এখানে একা একা আসতে? খুব বীর বাহাদুরি দেখাতে মন চাই, তাই না? আমি যদি তখন না দেখতাম তাহলে কি হতে পারতো সে ধারণা আছে তোমার? ইডিয়েট একটা। অরণ্যকে এভাবে শাসন করতে দেখে কেন যেন মায়ার অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যেন অতি আপন কেউ তার অধিকার নিয়ে বকছে ওকে। আচ্ছা, এই লোকটা আমার জন্য এত পেরেশান হচ্ছেন কেন? শুধু কি আমি তাদের বাড়ির মেহমান বলে, নাকি অন্য কিছু? অরণ্য মায়াকে রুমে এনে সোফায় বসিয়ে দিল। সারা আর রাইসা ঘুমে কাদা হয়ে আছে, তাই ওদের আর ডাকলো না। মায়াকে বসিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। কথাটা বলে অরণ্য চলে যেতে দিলেই মায়া পেছন থেকে বলে উঠল, শুনুন। অরণ্য ফিরে তাকিয়ে বলল, বলো। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। অরণ্যের বলতে ইচ্ছে হলো, আমি তোমারটা আমার নিজের জান বাঁচিয়েছি, কিন্তু সেটা আর না বলে সৌজন্যমূলক হাসি দিল। মায়া বলে উঠল, আর আপনিও জলদি চেঞ্জ করে নিন, না হলে জ্বর আসতে পারে। অরণ্য মুচকি হেসে চলে গেল। ছাদের উপর মাথা নিচু করে বসে আছে অরণ্য। ওর সামনেই দুই জোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মস্তিষ্কে তাদের হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেগুলোর উত্তর কেবল অরণ্যই দিতে পারবে। ইহান এবার অধৈর্য হয়ে বলে উঠল, কিরে, মুখের ভিতরে কি দই জমিয়ে বসে আছিস? কিছু বলবি আমাদের, নাকি এখনো মিথ্যে বলবি? নিচে কি চলছিল ওসব? সত্যি করে বল, ঘটনাটা কি? অরণ্য বুঝে গেছে এখন আর চুপ করে থেকে লাভ নেই। এদের সবকিছু খুলে না বললে এরা কিছুতেই পিছু ছাড়বে না। তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরণ্য প্রথম থেকে সবকিছু খুলে বলল ওদের। সবটা শুনে বাকরুদ্ধ হয়ে গেল ওরা দুজন। অরণ্যের জীবনে এত কিছু হয়ে গেল অথচ ওরা জানেই না। ইহান চিন্তিত সুরে বলল, এটা তো সত্যি অনেক বড় ঘাপলা হয়ে গেছে। তো এখন কি যাচ্ছিস তুই? কিছু ভেবেছিস এ ব্যাপারে? অরণ্য দুই হাতে মাথা চেপে ধরে ক্লান্ত সুরে বলল, জানি না ইয়ার, আমার মাথায় কিছুই কাজ করছে না। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে আমার পরিবারের সম্মান। বাবার কথা ভেবে আমি চেয়েও কিছু করতে পারছি না। একদিকে ওই রিয়া নামের মেয়েটাকে আমার স্ত্রী হিসেবে মানা অসম্ভব, ওকে সামনে দেখলে কেমন রাগে শরীরটা ফেটে যায় আমার। আর অন্যদিকে ভালোবাসার মানুষটাকে সামনে দেখেও তাকে না পাওয়ার কষ্ট করে করে খাচ্ছে আমাকে। এত প্রেশার আর আমি নিতে পারছি না, মাঝে মধ্যে মাথাটা আমার ফেটে যায়। ইহান বলে উঠল, দেখ, যা হবার তা তো হয়ে গেছে। এখন কি তুই মায়াকে ভুলে রিয়াকে মেনে নেওয়ার চেষ্টা করতে পারিস না? তোর কি মনে হয় আমি কি চেষ্টা করিনি? আরে একবার নয় 1000 বার করেছি, কিন্তু কোনোভাবেই এই জিদ্দি মন থেকে মায়াকে সরাতে পারিনি।
আর না পেরেছি রিয়াকে আমার স্ত্রী হিসেবে মানতে। এই শরীরে প্রাণ থাকতে হয়তো মায়াকে ভোলা সম্ভব না আমার পক্ষে। ওকে ছাড়া যে আমার চলবে না তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জানিস, যখন ওকে পানিতে ডুবতে দেখলাম, এক মুহূর্তের জন্য মনে হলো আমার পুরো পৃথিবীটাই শেষ হয়ে যাচ্ছে। মায়াকে হারানোর ভয় আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। আজ মায়াকে হারাবার ভয় আমার ভেতরটাকে জাগ্রত করে দিয়েছে। সে জানিয়ে দিয়েছে মায়াকে ছাড়া আমি নিঃস্ব, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই একবার রাইসার বিয়েটা পার হয়ে যাক, তারপর যে কোনো একটা পদক্ষেপ নিতেই হবে আমাকে। তাছাড়া আমি থাকতে পারছি না। ইহান অরণ্যের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে ইয়ার, তোর খুশি আমাদের খুশি। তুই যা চাবি তাই হবে। তুই যাই করিস আমরা তোর সাথে আছি। আমি জানি তোরা থাকতে আমার কোনো চিন্তা নেই। সাহিল সিচুয়েশন একটু হালকা করার জন্য বলে উঠল, যাই বলো ভাই, এই ভালোবাসা নামক জিনিসটা অনেক প্যারার। যার জীবনে আসে তার জীবন হেল করে দেয়। ইহানের সাথে সাই দিয়ে বলল, হরে ভাই, একেরে মনের কথা কইছিস। এর জন্যই তো শাহরুখ ভাই কইছে, কর দে মুশকিল জিনা ইশক কামিনা। অরণ্য আকাশের দিকে তাকিয়ে বলল, তবে একটা কথা হাড়ে হাড়ে বুঝে গেছি, কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসার কথাটা বলতে দেরি করতে নেই, না হলে আমার মতেই পরে পস্তাতে হয়। আমি যদি ওকে প্রথম দেখার সময় ওকে মনের কথা বলে দিতাম, তাহলে হয়তো আজকে এই সিচুয়েশন আসতোই না। আর আজ আমি চাইলেও ওকে মনের কথা বলতে পারছি না। সত্যি আমার মতো হতভাগা যেন কেউ না হয়। অরণ্যের কথাই হঠাৎ ইহানের টনক নড়ে উঠল। ও নিজেও তো একই ভুলই করছে, যে ভুলের মাসুল ও আগেও একবার দিয়েছে। ও আগে ওর মনের কথা বলতে দেরি করেছিল, যার দরুন ইরিন অন্য কারোর প্রেমে পড়ে যায়। যদিও ইহান তখন অরণ্যদের সাথে বিদেশে পড়াশুনো করতে গিয়েছিল, তাই তখনও সব জানতে পারেনি। ইহান ছোটবেলা থেকেই ইরিনকে ভালোবাসে, কিন্তু সেটা কখনো মুখ ফুটে বলতে পারেনি ইহান, কারণ ইরিন ইহানের চেয়ে বয়সে বড় ছিল। তাই ইহান ভয় পেত না জানি ইরিন এই ব্যাপারটা কিভাবে নেয়। ইহান ভেবেছিল পড়াশোনা শেষ করে যখন সেটেলড হবে তখন সে ইরিনকে তার মনের কথা বলবে, কিন্তু তার আগেই ইরিন অন্য ছেলের প্রেমে পড়ে বিয়ে করে নেয়। যেদিন প্রথম ইহান ইরিনের বিয়ের কথাটা শুনেছিল, তার উপর কি বয়ে গিয়েছিল তা শুধু ইহানই জানে। চোখের সামনে যেন পুরো পৃথিবীটাই থমকে গিয়েছিল ওর। নিয়তি ওকে আবারও একটা চান্স দিয়েছে, এবারও সে একই ভুল করছে না তো? না না, আরো একবার ইরাবতীকে হারাবার ক্ষমতা আমার নেই। অরণ্য ঠিকই বলেছে, সময়ের কাজ সময় না করলে পরে পস্তাতে হয়। আর আমি এবার সেই আগের ভুলটা দ্বিতীয়বার করব, একদমই না। কথাগুলো ভেবে ইহান তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। সাহিল ভ্রু কুঁচকে বলল, কিরে ভাই, কই যাস? আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে আসছি। কথাটা বলেই ইহান তড়িঘড়ি করে ওখান থেকে চলে গেল। সাহিল দুষ্টুমি করে বলল, বেচারার বোধহয় প্রকৃতির ডাক এসেছে। ইরিন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দে ঘুম ভেঙে এলো ওর। এত রাতে এভাবে দরজায় জোরে জোরে নক করার শব্দে ভ্রু কুঁচকে এলো ইরিনের। এত রাতে আবার কে এলো? ইরিন গায়ের ওড়নাটা ঠিক করে তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ইহান হুড়মুড় করে রুমের ভেতর ঢুকে এলো। এত রাতে ইহানকে এখানে দেখে হকচকিয়ে গেল ইরিন। বিস্ময়কর সুরে বলল, ইহান, তুমি এত রাতে এখানে? কোনো সমস্যা হয়েছে? ইহান ইরিনের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, সমস্যা তো হয়েছে, অনেক বড় সমস্যা, তবে আজ সেটা সমাধান করে দিব আমি। ইরিন ভ্রু কুঁচকে বলল, মানে? ইহান হঠাৎ ইরিনের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ইরাবতী বিয়ে করবে আমাকে? ইরিন প্রতিবারের মতো এবারও ইহানের কথাটাকে মজা ভেবে বলে উঠল, ইহান, এটা কোনো সময় হলো মজা করার? আমি আরো ভাবছি কি না কি। ইহান এবার ইরিনের হাত দুটো শক্ত করে ধরে নিজের কাছে টান দিয়ে চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, আই এম নট কিডিং ইরাবতী, আমি মজা করছি না। না আজ মজা করছি, আর না আগে আমি মজা করছিলাম। আমি সব সময় শুধু সত্যিটাই বলেছিলাম, তুমি আমার সত্যিটাকে মজা ভেবে উড়িয়ে দিতে। ইহানের কথায় ইরিন প্রচুর পরিমাণে চমকে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলছো এসব? তুমি পাগল হয়ে গেছো? নেশা টেশা করনি তো? ইহান এবার কণ্ঠে আরো তীব্রতা এনে বলল, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি, তোমার পাগল, তোমার নেশায় আসক্ত হয়ে গেছি। শুধু আজ এখন না, সেই ছোটবেলা থেকে, যেদিন থেকে বোঝা শিখেছি, সেদিন থেকেই এই মনে শুধু তোমারই নাম লিখেছি। হ্যাঁ ইরাবতী, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। তবে আজ আমি না বলে থাকতে পারবো না। আজ আমি আমার মনের সব
কথা তোমাকে বলবো। ইরিন কতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইহানের দিকে, তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে হঠাৎ ঠাস করে একটা চড় মেরে দিল ইহানের গালে। ইহানের মাথাটা হালকা কাত হয়ে গেল, তবে ইহান অবাক হলো না, বরং মুচকি হাসলো। সে জানতো এমনই কিছু হবে তার সাথে, তাই সে এটার জন্য আগের থেকেই প্রস্তুত ছিল। ইহান ইরিনের দিকে আবার তাকালো। ইরিন রাগী কণ্ঠে বলল, তোমার মাথা নষ্ট হয়ে গেছে ইহান, কিসব আবল তাবল বলছো? তোমার সাহস কি করে হলো আমাকে এসব বলার? আরে আমি তো তোমাকে সবসময় আমার ছোট ভাইয়ের মতো দেখেছি। আমার কাছে অরণ্য, সাহিল আর তুমি একই রকম। আর তুমি কিনা ছি! আরে কমসে কম 2 বছরের বড় আমি তোমার। এমন একটা অবান্তর কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? ইহান ভাবলেশীন ভাবে বলল, না বাঁধেনি। কেন বাঁধবে? আমি তো কোনো পাপ কাজ করছি না। যাকে ভালোবাসি তাকে মনের কথাটাই বলছি। আর বয়সে বড় ছোট আমার কাছে কোনো ম্যাটার করে না। আর কথা আসে আমাকে ভাইয়ের নজরে দেখার, তো বলবো এতে দোষটা আমারই। আমি তোমাকে আমার অনুভূতিগুলো তোমাকে আগে বোঝাতে পারিনি, তাই তুমিও আমাকে অন্য নজরে দেখোনি। তবে এখন যখন আমি আমার মনের কথাটা তোমাকে বলেছি, তাই তুমিও তোমার নজর চেঞ্জ করে আমাকে অন্য নজরে দেখা শুরু করো। খুব একটা কঠিন না, চেষ্টা করলেই পারবে। ইহানের খাপছাড়া কথাবার্তায় ইরিন অবাকের শীর্ষে। ছেলেটা এত সহজে কেমন সবকিছু বলে যাচ্ছে, যেন কোনো মজার কথা বলছে। ইরিন আবারও রাগী সুরে বলল, ব্যাস অনেক হয়েছে, তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হও। মাথার নাট বল্টু ঠিক না করা পর্যন্ত আমার সামনে আসবে না তুমি। যাও এক্ষুনি। কথাটা বলে ইরিন এক প্রকার ঠেলেই ইহানকে রুম থেকে বের করে দিল। ইহানকে দরজার বাইরে পাঠিয়ে দরজা লাগাতে গেলেই ইহান হাত দিয়ে দরজা ঠেকিয়ে ফেলে মাথাটা একটু বের করে দুষ্টু হেসে বলল, বাই দা ওয়ে ইরাবতী, তোমাকে রাগলে কিন্তু হেব্বি লাগে, একদম কিউটি কিউটি বউ বউ লাগে। অন্য সময় হলে হয়তো ইরিন ইহানের কথাটাকে মজা ভেবে হেসে দিত, কিন্তু আজ ওর হাসির বদলে চরম রাগ উঠছে। ইরিন দাঁত কিরবির করে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ইহান বাইরে থেকে নিঃশব্দে হাসলো। ইরিনকে মনের কথা বলে আজ ওর মনটা অনেক হালকা লাগছে। ইরাবতী আজ হয়তো রেগে আছে, তবে ও একদিন ঠিকই ওর ইরাবতীকে মানিয়ে নিবে। রোজকার মতো ঘুম থেকে উঠে মায়া বারান্দায় আসলো, আর আজও একইভাবে অরণ্যকে ওর ব্যালকনিতে ঘুমিয়ে থাকতে দেখলো। অরণ্যকে এভাবে দেখে কেমন মায়া লাগছে ওর। ঠান্ডার ভিতর কেমন জড়সড় হয়ে শুয়ে আছে। মায়ার মন চাচ্ছে একটা চাদর নিয়ে অরণ্যের গায়ে জড়িয়ে দিতে। লোকটার কষ্ট কেমন যেন সহ্য হয় না ওর। মনের অজান্তেই যে সে ওই লোকটার মায়ায় জড়িয়ে পড়েছে। হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, না চাইতেও এক মায়াবী টানে জড়িয়ে যায়। আচ্ছা রিয়া কি এসব টের পায় না? ওরা কি এভাবে রেখেও ভেতরে আরামে কিভাবে ঘুমায়? আচ্ছা ওদের বিয়ে করে নেওয়ার কথা ছিল, এতদিনে কি রিয়া ওনাকে কোনো বাহানায় বিয়ে করে নিয়েছে? মনের মাঝে নানান প্রশ্ন জন্মালেও সেগুলোর উত্তর জানা নেই মায়ার। আজ রাইসার হলুদের অনুষ্ঠান, যথারীতি এটারও আয়োজন জমকালো ভাবে করা হয়েছে। সবার জন্য কালার থিম ড্রেস কোড রাখা হয়েছে। মেয়েরা হালকা গোলাপি শাড়ি বা ড্রেস পরবে, আর ছেলেরা হালকা গোলাপি পাঞ্জাবি পরবে। সবাই রেডি হয়ে অনুষ্ঠানে এসে হাজির হচ্ছে। বাড়ির মহিলারা নানান কাজে ব্যস্ত। মায়াও তাদের সব কাজে হেল্প করছে। মায়ার ব্যবহার আচারে সবাই মুগ্ধ, বিশেষ করে তনিমা বেগম। মেয়েটার প্রতি একটা মায়া এসে গেছে তার। এমন মায়াবী মেয়েটার জন্য টান আসাটাই স্বাভাবিক। রিয়া তার নিজের ছেলের বউ হয়েও এখনো পর্যন্ত তাদের মনে জায়গা করতে পারল না। সংসারের দায়িত্বের ব্যাপারে কেমন উদাসীন। বাড়ির কোনো কাজে তাকে পাওয়া যায় না। বেশিরভাগ সময় শুধু সেজে গুজে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। রিয়ার এমন বিহেভিয়ার তনিমা বেগমের ভালো লাগে না। তবুও সে তেমন শক্ত কথা বলে না। তিনি রিয়াকে সময় দিতে চান। ভাবেন হয়তো সময়ের সাথে রিয়া সংসারের প্রতি দায়িত্ববান হবে। তবে অরণ্যের ফুপু রাবিয়া বেগম মাঝে মধ্যে রিয়ার এমন ব্যবহারে বিরক্ত হয়ে কিছু কথা বলেন। তবে সেই কথা রিয়ার ওপর খুব একটা প্রভাব ফেলে বলে মনে হয় না, বরং রিয়া ওর মন মতোই চলে। রাবিয়া বেগম রান্নাঘরে কাজ করতে করতে তনিমা বেগমের উদ্দেশ্যে বিরক্তি ভরা কণ্ঠে বলতে লাগলো, ভাবি তুমি না অনেক সহজ সরল, এত নরম হলে চলবে না, বুঝছো? রিয়াকে একটু শাসন করো, না হলে কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে বললাম। বিয়ে বাড়ির কোনো কাজে তাকে পাওয়া যায় না, এটা কেমন কথা? তার কি কোনো দায়িত্ব নেই? তনিমা বেগম বলে উঠলেন, অথচ দেখ তারই ফুফাতো বোন হয়েও মায়া মেয়েটা কত লক্ষ্মী, না বলতেও
সবার কত হেল্প করে। আমার মনে হয় রিয়ার বদলে মায়াই এ বাড়ির বউ হলে ভালো হতো। রাবিয়া বেগমের কথায় তনিমা বেগমও ভাবনায় পড়ে গেলেন। সত্যিই তো, মায়ার মতো একটা লক্ষ্মী মেয়ে তার ঘরের বউ হলে কতই না ভালো হতো। কিন্তু এখন আর সেটা ভেবে কি হবে, অরণ্যের বিয়ে তো হয়েই গেছে। কথাটা ভেবে তনিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিলেন। সন্ধ্যা 7:30, হলুদের জমজমাট হতে শুরু করেছে। রাইসাকে স্টেজে বসিয়ে সবাই একে একে হলুদ দিচ্ছে আর হাসি আনন্দে মেতে উঠেছে। রাইসার শ্বশুর বাড়ির পক্ষ থেকে হলুদ দিতে এসেছে। নিশানের ভাই জোবানও এসেছে, আর এসেই সারার আশেপাশে ঘুরঘুর করছে আর ন্যাকামি করছে। সেটা দেখে যথার্থভাবেই সাহিলের চণ্ডী গরম হয়ে যাচ্ছে। এই আইটেমটাকে তো সৌরজগতের দর্শন করিয়েই ছাড়বে সাহিল। সাহিল জোবানের কাছে গিয়ে খুবই স্বাভাবিক সুরে বলল, জোবান, তোমার সাথে একটু জরুরি কথা আছে, একটু আমার সাথে এসো। জোবানও বেশি না ভেবে মাথা ঝাঁকিয়ে সাহিলের সাথে গেল। সাহিল জোবানকে নিয়ে এক কোনায় সাইডে এসে দাঁড়ালো। জোবান বলে উঠল। সাহিলের ভেতরে ভেতরে রাগের অগ্নিশিখা জ্বললেও সে উপরে খুবই স্বাভাবিক আর শান্ত সুরে বলল, আজ তোমাকে একটা কথা বলতে চাই, একটু মন দিয়ে শোনো কেমন। সারার যখন 10 বছর বয়স, তখন স্কুলের একটা ছেলে খেলার ছলে সারার হাতে ব্যথা দিয়েছিল, আর যার জন্য আমি ওই ছেলের হাত ভেঙে দিয়েছিলাম। যদিও পরবর্তীতে তার চিকিৎসার টাকাও আমরাই দিয়েছিলাম। এমন আরো অনেক কুকীর্তি আছে যা আমি সারার জন্য করেছি, আর দরকার হলে সামনেও করব। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ, সারা ইজ মাই ম্যাডনেস। ওর জন্য আমি জীবনও দিতে পারি, আবার ওর দিকে আসা যে কোনো কুনজরকারীর জীবন নিতেও পারি। ওর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। সাহিলের এমন শান্ত গভীর হুমকিতে বেচারা জোবানের মূর্ছা যাওয়ার উপক্রম। মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে তার। অবস্থাটা এমন যে ছেড়ে দেবা কেঁদে বাঁচি। জোবানের ভীত চেহারা দেখে সাহিল ইনোসেন্ট ভাব ধরে বলল, আরে আরে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো জাস্ট তোমার সাথে কথাটা শেয়ার করলাম। তুমি এখন আমাদের আত্মীয় হতে যাচ্ছ, তো আমাদের সম্পর্কে তোমার জানকারি থাকা দরকার, তাই না? তাই বললাম, ইউ ডোন্ট ওয়ারি। সাহিল জোবানের কলারটা একটু ঠিক করে দিয়ে বলল, স্মাইল, টেক এ চিল পিল বয়। কথাটা বলে মুচকি এসে চলে গেল সাহিল, আর বেচারা জোবান ওখানেই তপ দেখে দাঁড়িয়ে রইল। একটু পরে ওখান থেকে লেজ গুটিয়ে পালালো। ওর জীবন থাকতে আর কখনো সারার সামনে আসবে না। বেঁচে থাকলে জীবনে আরো মেয়ে পাওয়া যাবে। অনুষ্ঠান জাঁকজমক ভাবেই চলছে। আজকে নাচ গানও করছে। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, স্বাগত নেই কারো কি হামারা? কণ্ঠটা শুনে সবাই পেছনে তাকালো। রাইসা হঠাৎ খুশিতে চিল্লিয়ে বলল, নিহাত ভাইয়া। নিহাত 2 হাতের আঙ্গুল তুলে রাইসার দিকে ইশারা করে বলল, সেই পেশা না? ওয়াও ভাইয়া, তুমি এসেছো, আই এম সো হ্যাপি। আমার ভূতনির বিয়ে, আর আমি আসবো না তা কি হয়? ভূতনিকে তারা তো আসতেই হবে। নিহাতের কথায় সবাই হেসে দিল। নিহাত হলো সাহিল যেন রাইসার খালাতো ভাই। নিহাত এগিয়ে গিয়ে সাহিল আর বাকি সবার সাথে কুশলাদি বিনিময় করলো। তারপর রাইসার কাছে গিয়ে ওকে হলুদ লাগিয়ে দিল। হলুদ লাগিয়ে উঠে আসতে নিল। মায়া রাইসার জন্য জুস নিয়ে আসছিল। হঠাৎ করে মিহাত উঠে ঘুরতেই মায়ার হাতে থাকা ট্রের সাথে ধাক্কা লাগলো, আর জুসগুলো সব মিহাদের গায়ে গিয়ে পড়লো। আচমকা এমন হওয়ায় মায়া একটু হড়বড়িয়ে গেল। মায়া অপরাধীর সুরে বলল, আই এম সো সরি। ব্যাপার না মিস, छोटी छोटी देशों में ऐसी বাড়বাড়ি বাতে হতি রেহতি হে। ছো টেনশন নট। বাই দা ওয়ে, আপনার শুভ নামটা কি জানতে পারি? না মানে আপনাকে আগে তো কখনো দেখিনি। মিহাত মুচকে হেসে বলল, জি আমি মায়া। ওয়াও মায়া, নামটা সত্যি সার্থক। আপনার নামের মতো, আপনি সত্যিই মায়াবী। সারা পাশ থেকে বলে উঠল, ও তাহলে আমাদের বেয়ান সাহেবা, এখন জমবে মজা। আপনার মতন বেয়ান থাকলে বিয়ের মজা আরো দ্বিগুণ বেড়ে যাবে। বাই দা ওয়ে, বান্দাকে মেহাত বলে ডাকে। আপনি চাইলে অন্য কিছু বলতে পারেন। আই ওয়ান্ট মাইন্ড। মায়া কিছু না বলে সৌজন্যমূলক হাসি দিয়ে ওখান থেকে চলে যেতে নিল। তখনই মিহাত পেছন থেকে গিয়ে উঠল, এই যে বিয়ান সাহেব, মাইন্ড খায়েন না, এত গোলা পোলা যেন এই খাও দেখেন না। আরে এই যে বিয়ান সাহেব, ভাব লইয়েন না, কালো চশমা পড়লে কিন্তু বেল পাইবেন না। একে তো রূপের আগুন, তারা আবার জবর দ্বিগুণ। মনের দয়া মায়া সব কি আপনার ভ্যানাটি বাগে রাখছেন? আপনি দেখতে ঝাক্কাস, শুনছি নাচছেন ভালো। তবে আজকে রাতে ড্যান্স ফ্লোর থাকবে খালি। ব্যান আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি। প্যান্ট খুললে নাচছেন আপনি, হ্যাভি বিটে গান ছাড়ছি।
মিহাদ মায়ার আগে পিছে ঘুরে ঘুরে নাচতে লাগলো। ওর সাথে সারা সহ আরো কিছু ছেলে মেয়ে নাচতে শুরু করেছে। তবে মায়ার এসবে মোটেও মন নেই। সে তো শুধু ওখান থেকে যেতে চেয়েছে। তবে সবাই ওকে ঘিরে নাচায়ও যেতে পারছে না। তাই ভদ্রতার খাতিরে জোরপূর্বক সৌজন্যমূলক হাসি দিচ্ছে। এসব কিছুই অরণ্য দূরে দাঁড়িয়ে দেখছে। ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছে ওর। রাগে পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে ওর। হাতের বাঁধন হয়ে উঠছে শক্ত থেকে শক্তকর। রাগের সাথে কেমন একটা ভয়ও হানা দিচ্ছে ওর মনে। বুকের ভেতর ব্যথার অনুভব হচ্ছে। চোখের পাতায় লাল বর্ণে ছেয়ে উঠছে। ওর সন্ধ্যা মালতীর জীবনে অন্য কারোর পদার্পণ হচ্ছে না তো? আজ রাইসার বিয়ে। সকাল থেকে সবাই নানান কাজে ব্যস্ত। মেহমানে মেহমানে পুরো বাড়ি ভরে উঠেছে। যে যার মতো আনন্দ উল্লাসে ব্যস্ত। ইরিন ড্রয়িং রুমের সোফায় বসে ফুলের মালা বানাচ্ছে। তখনই ইভান ওখানে এসে ধপ করে ইরিনের গা ঘেঁষে বসলো। আর যথারীতি ইরিনের কানে একটা ফুল গুজে দিয়ে মুচকি হেসে বলল, ওয়াও ইরাবতী, অনেক সুন্দর লাগছে। চলো না আমরাও আজকে বিয়ে করে ফেলি। আর কতকাল সিঙ্গেল থাকবো? শীতের দিনে একা একা ঘুম আসে না, বুঝেছো ইরাবতী? আমি মা বাবাকে বলে আসি, কেমন? ইরিন রাগী চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তুমি যে এত অসভ্য তা আমার আগে জানা ছিল না। ইহান বুকের বাম হাত রেখে বাঁকা হেসে বলল, ওয়াহ ইরাবতী, প্রিয় তোমার মুখে অসভ্য শোনার মাঝে যে কি মজা তা আজ বুঝলাম। আর একবার বলো না ইরাবতী। ইরিন চোয়াল চিবিয়ে বলল, আসলে ফুলটা আমারই। তোমার সব কথাকে মজা ভেবে উড়িয়ে না দিয়ে তখনই যদি তোমাকে শাসন করে দিতাম তাহলে আর এসব করার সাহস পেতে না। তোমাকে না বলেছি আমার সামনে আসবে না? সরো এখান থেকে। কি বলো ইরাবতী? হবু বরের সাথে কেউ এভাবে কথা বলে? একটু ভালোবেসে বলো না, তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারবো। ইনাফ, তুমি যাও বলছি এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হবে। ওকে ওকে, যাচ্ছি বাবা যাচ্ছি। এত রাখছো কেন? মানলাম রাখলে তোমাকে একটু বেশি কিউট লাগে, তাই বলে সবসময় তোমার কিউটনেস দেখাতে হবে নাকি? আমি তো ডিস্ট্রাক্ট হয়ে যাই। কথাটা বলেই ইহান এক চোখ টিপ মেরে দিল। ইরিন রেগে আবার কিছু বলতে যাবে তার আগেই ইহান এসে দিয়ে ফুরুত করে উড়ে গেল। বাইরে লনে সবাই নানান কাজ করছে। অরণ্য আর সাহিলও কাজে ব্যস্ত। বোনের বিয়ে বলে কথা, ওদের কাঁধেও অনেক দায়িত্ব। মায়া আর সারা বসে বিয়ের ডালা সাজাচ্ছে। যে ডালা থেকে বরযাত্রী আসলে তখন তাদের উপর ফুল ছিটানো হবে। হঠাৎ বেখেয়ালিতে একটা ডালা উল্টে পড়ে গেল। মিহাদ ওখানেই আসছিল, তখন ডালার ফুলগুলো ওর গায়ে উড়ে গিয়ে পড়ল। মিহাদ হাসি মুখে বলে উঠল, বাহ ব্যান সাহেবা, আই এম ইমপ্রেসড। মানে প্রথমে জুস দিয়ে আর এখন আবার এই ফুল দিয়ে আপনি সবসময় আমাকে এমন ওয়েলকাম জানান। আমি তো সত্যিই পুলকিত। নিজেকে কেমন জানো বহুত স্পেশাল মনে হচ্ছে, একদম রাজা মহারাজা টাইপ। এই সারা শোন, আমাকে ভালো করে দেখে নে। সারা ভ্রু কুচকে বলল, আরে দেখছিস না আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি। পরবর্তীতে আর আমার দর্শন পাবি কি না পাবি তাই এখনই ভালো করে দেখে নে, সাথে অটোগ্রাফও নিয়ে নে, পরে আর সেটারও চান্স পাবি না। মিহাদের এমন হাস্যকর কথায় সারা হেসে দিল। সাথে মায়াও হালকা হাসলো। আসলে মিহাদ প্রচুর হাস্যরসিক ছেলে। ওর কার্যক্রম আর কথাবার্তায় কেউ না হেসে থাকতে পারে না। তাই মায়াও না হেসে পারল না। এভাবেই মিহাদ মায়াদের কাছে বসে নানান রসিকতা করতে লাগলো। অরণ্য কাজ করতে করতে হঠাৎ নজর গেল ওদের দিকে। মায়াকে মিহাদের সাথে এভাবে হেসে কথা বলতে দেখে অরণ্যের রাগের মাত্রা যেন তরতর করে বেড়েই চলেছে। এমনিতেই কালকে মিহাদ আসার পর থেকেই দেখছে মিহাদ বেশিরভাগ সময় মায়ার আশেপাশেই ঘুরঘুর করে। নানান বাহানায় মায়ার সাথে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছে। এসব কিছুই অরণ্যের চোখের আড়াল হচ্ছে না। আর আজ এভাবে মায়াকে মিহাদের সাথে হাসতে দেখে অরণ্যের বুকের যন্ত্রণাটা যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। সারা শরীরে প্রচন্ড জ্বলন ধরে যাচ্ছে। শুধুমাত্র বোনের বিয়ে বলে অরণ্য তেমন কিচ্ছু বলছে না। তবে কতক্ষণ যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে তা জানা নেই। যে কোনো সময় ওর রাগের অগ্নিকুণ্ড ফেটে যেতে পারে। রাত ৮টা, বরযাত্রী চলে এসেছে। সারা সহ কিছু মেয়ের দল বরযাত্রীর সামনে গিয়ে ফিতা টেনে দাঁড়িয়ে আছে। টাকার দাবি পূরণ না করা পর্যন্ত ভেতরে ঢুকতে দিবে না। এটা নিয়েই তর্ক বিতর্ক চলছে। আজকে বেচারা জোবান সামনেই আসছে না। নিজেই ভাই না হলে হয়তো বিয়েতেই আসতো না।
লোকজন সব বেশিরভাগ বাইরে, বাসার ভেতর তেমন কেউ নেই। মায়া রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। মায়া রেডি তাড়াহুড়ো করে বের হয়ে যেতে নিলেই হঠাৎ অরণ্যের রুমের সামনে দিয়ে যেতে নিলেই রিয়া আর ওর মামির কণ্ঠ শুনতে পায় ও। রিয়ার মা বাবাও আজ বিয়েতে এসেছে, তাই ওর মামি রিয়ার সাথে কথা বলতে এসেছে হয়তো। তবে মামির একটা কথায় মায়ের পা আটকে গেল। ও শুনতে লাগলো ওদের কথোপকথন। ওর মামি রিয়াকে বলছে, তুই অরণ্যকে বিয়ের জন্য মানাসনি এখনো? রিয়া বলল, আরে না, এখনো সে সুযোগ পাইনি। কি বলিস, এখনো বলতে পারিসনি? তুই আমার মেয়ে হয়ে এত গাদা হলে কিভাবে? আরে এতদিন ধরে এ বাড়িতে আছিস অথচ এইটুকু কাজই পারিসনি? আরে আমি কি চেষ্টা কম করি নাকি? কিন্তু সেই সুযোগটাই তো দেয় না। আরে অরণ্য তো আমার সামনেই বেশি থাকে না, সব সময় আমার থেকে দূরে দূরে থাকে। সে কখন আসে কখন যায় আমি জানতেই পারি না, তাহলে বলবোটা কখন? তার মানে তুই বলতে চাস অরণ্য আজ পর্যন্ত তোর কাছে আসেনি? আরে কাছে আসা তো দূরের কথা, অরণ্যকে আমি কখনো বিছানাতেই শুতে দেখিনি। সে রাতে কখন আসে আর কখন চলে যায় আমি জানতেই পারি না। এদের কথোপকথন শুনে মায়া কেমন বিস্মিত হয়ে গেল। মায়ার মন মস্তিষ্ক জুড়ে ভাবনার বিশাল পাহাড় জমছে, কিন্তু কোনো কিনারা পাচ্ছে না সে। মায়া এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে হাঁটতে লাগলো। আর বেখেয়ালি ভাবে হাঁটতে হাঁটতে সিঁড়িতে পা রাখতে গিয়ে পড়ে যেতে নেয় মায়া। কিন্তু পড়ে যাওয়ার আগেই হঠাৎ ওখানে মিহাত এসে মায়ার হাত ধরে ফেলে। এতে করে মায়া পড়ে যাওয়া থেকে বাঁচে। মিহাত মায়ার হাত ধরে দাঁড় করিয়ে চিন্তিত সুরে বলল, আপনি ঠিক আছেন বেন সাহেবা? মায়া সৌজন্যমূলক হেসে মাথা বাঁকিয়ে হ্যাঁ বোঝালো। তখনই কোনো একটা কাজে অরণ্য বাসার ভেতরে এসেছিল। সিঁড়ির ওপর দিকে তাকাতেই দেখলো মিহাত মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই অরণ্যের পা থমকে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল অরণ্য। রাগ যেন ওর সর্বসীমায় পৌঁছে গেল। কপালের রগ নীল হয়ে উঠল, চোখ থেকে যেন রক্ত বের হবে। চোয়াল আর হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে পড়ল। মিহাদ। অরণ্যের ডাকে মিহাদ আর মায়া সেদিকে তাকালো। মায়া ওর হাতটা মিহাদের হাত থেকে ছাড়িয়ে নিল। মিহাদ অরণ্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অরণ্য বলো, কিছু বলবে? বাইরে চাচা তোমাকে ডাকছে, দেখো গিয়ে কি দরকার। ও ওকে আমি দেখছি। মিহাদ মায়ার দিকে তাকিয়ে বলল, আপনি একটু দেখে শুনে চলবেন বেন সাহেবা। না মানে সব সময় তো আমি বাঁচাতে পারবো না, তবে আপনার পড়ে যাওয়ার ইচ্ছা থাকলে আমাকে ডেকে নিয়েন। বান্দা আপনার খিদমতে হাজির হয়ে যাবে, কেমন? কথাটা বলে মিহাদ হাসি মুখের নিচে চলে গেল। অরণ্য তার রাগের অগ্নিশিখা নিয়ে ওভাবেই দাঁড়িয়ে আছে, যা সময়ের সাথে বাড়ছে বই কমছে না। মায়াও সিঁড়ি বেয়ে নেমে এসে অরণ্যকে পাশ কেটে চলে যেতে নিলেই অরণ্য পেছন থেকে খপ করে মায়ার হাতটা শক্ত করে ধরে ফেলল। মায়া চমকে উঠে পিছনে অরণ্যের দিকে ঘুরে তাকালো। অরণ্যের এভাবে হাত ধরায় বুকটা কেঁপে উঠল মায়ার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মায়ার কথা অরণ্যের উপর খুব একটা প্রভাব ফেললো বলে মনে হলো না। অরণ্য মায়ার হাতটা টান দিয়ে নিজের কাছে এনে চোয়াল শক্ত করে বলল, কেন আমার হাত ধরে খারাপ লাগছে বুঝি? আর ওই মিহাদ যে ধরেছিল তখন অনেক ভালো লাগছিল বুঝি? অরণ্যের এমন অদ্ভুত কথার মানে কিছুই বুঝতে পারছে না মায়া। মায়া ঘাবড়ানো কণ্ঠে বলল, কি বলছেন এসব? ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। অরণ্য মায়াকে ছাড়ার বদলে ওর হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুবেল নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে মায়াকে রুমের দেওয়ালে চেপে ধরল। অতিরিক্ত রাগে অরণ্য কি করছে তার হুঁশ নেই। অরণ্য অগ্নি চোখে তাকিয়ে তীব্র রাগী কণ্ঠে বলল, কি করছিলে তুমি ওই মিহাদের সাথে? হ্যাঁ, এত কিসের কথা তোমার ওর সাথে? ওর সাহস কি করে হলো তোমাকে ছোঁয়ার? হ্যাঁ, টেল মি ড্যাম ইট। অরণ্যের এমন অদ্ভুত আচরণে মায়া পুরো হতভম্ব হয়ে যাচ্ছে। একে তো অরণ্যের এত কাছে আসায় মায়ার হাত পা এমনিতেই অসাড় হয়ে আসছে, তার উপর অরণ্যের কথার আগা মাথা সে কিছুই বুঝতে পারছে না। তবে অরণ্যের মুখভঙ্গি দেখে বুঝতে পারছে যে অরণ্য প্রচুর পরিমাণে রেগে আছে, কিন্তু রাগের কারণটা ধরতে পারছে না সে। মায়া আমতা আমতা করে বলল, কি হয়েছে আপনার? এসব কি বলছেন আপনি? প্লিজ ছাড়ুন আমাকে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। অরণ্য ক্ষিপ্ত কণ্ঠে বলল, যাক, যা খুশি তাই হয়ে যাক,
তুমি আমার কথার জবাব না দিয়ে কোথাও যেতে পারবে না। বলো কেন এত হাসাহাসি ওই মিহাদের সাথে? হ্যাঁ, এত কিসের কথা তোমাদের? আর ও তোমাকে ছুলো কেন? বলো কেন ছুলো তোমাকে? তোমাকে অন্য কেউ কেন ছুবে? কেন অন্য কেউ তোমার প্রতি মোহিত হবে বলো? অরণ্যের কথাবার্তায় মায়া চরম অবাক হয়ে গেল। তার মানে কি উনি আমাকে নিহাদের সাথে দেখে এত রেগে গেছেন? কিন্তু কেন? আমার অন্য ছেলের সাথে ঘনিষ্ঠতায় উনি এত রাগ করবেন? মায়া ভ্রু কুঁচকে বলল, 1 মিনিট। প্রথমত মিহাদ আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আমার হাত ধরেছে, আর দ্বিতীয়ত এমন প্রশ্নই বা করছেন কেন আপনি? অন্য কেউ আমাকে ছুলে তাতে আপনার কি? আপনি এত রাগছেন কেন? আমার অনেক কিছু, ইনফ্যাক্ট আমারই সব কিছু। আমি ছাড়া তোমাকে অন্য কেউ ছুবে না, কখনোই না। কেন? অন্য কেউ আমাকে ছুলে তাতে আপনার কি? আমি যার সাথে যা খুশি তাই করব, হাসি, কথা বলি, নাচি, গাই, যা খুশি তাই করি, তাতে আপনার কি যায় আসে? আপনি কেন হাইপার হচ্ছেন বলুন, কেন? অরণ্য মায়ার মাথার পাশে দেওয়ালে সজোরে একটা ঘুষি মেরে তীব্র কণ্ঠে বলে উঠল, কজ আই লাভ ইউ, ড্যাম ইট। মায়া বিস্ফোরিত চোখে তাকালো অরণ্যের দিকে। মুহূর্তেই যেন সবকিছু থমকে গেল হৃদস্পন্দন। সারা রোম জুড়ে যেন আই লাভ ইউ ওই একটা বাক্যই বাড়ি খেতে লাগলো। বাক্রুদ্ধ হয়ে গেল মায়া। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না ওর। অবিশ্বাস্য চোখে তাকিয়ে কোনো রকমে বলে উঠল, কি জানতা বলছেন? মাথা ঠিক আছে আপনার? আপনি জানেন কি বলছেন আপনি? অরণ্য মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, একদম ঠিক বলছি আমি। হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে, অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। শুধু আজ থেকে না, প্রথম থেকে আমি তোমাকেই ভালোবাসি। মায়ার মন মস্তিষ্কে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। কি বলছেন উনি এসব? মায়া স্তম্ভিত সুরে বলল, ভালোবাসে না মানে কি বলতে চান আপনি? হ্যাঁ, সত্যি বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি সন্ধ্যা মালতী। তোমাকে সেই প্রথম দেখেই, তোমার চেহারা না দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর বিয়ের প্রস্তাবও আমি তোমার জন্যই পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বদলে রিয়ার সাথে আমার বিয়ে হয়ে গেছে। মায়ার চোখের সামনে যেন সবকিছু গোল গোল করে ঘুরছে। অরণ্যের কথাগুলো কান দিয়ে প্রবেশ করলেও মস্তিষ্কে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। মায়া একটা ঠোক গিলে বলল, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য মায়াকে প্রথম থেকে সবকিছু খুলে বলল, তারপর বলল, কিন্তু মায়া, আমার মনে তুমি ছাড়া আর কারোর জায়গা নেই। আমার পুরোটা জুড়ে শুধু তুমিই আছো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত রিয়াকে ছুঁয়েও দেখিনি। আমি জানি আমার এইভাবে তোমাকে এসব কথা বলা হয়তো অনুচিত হচ্ছে, এটা হয়তো লোকচক্ষুতে খারাপ দেখায়, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই। আমি যে মনের হাতে পরাস্ত, তার যে শুধু তোমাকেই চাই। সব শুনে মায়া যেন স্তম্ভিত হয়ে গেল। ওর এই সময় কি রিয়াকশন দেওয়া উচিত তা ভেবে পাচ্ছে না ও। মায়ার যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। অরণ্য প্রথম থেকে তাকেই ভালোবাসে, আর সে বিয়েও ওকেই করতে চেয়েছিল। এটা কি সত্যি? তার মানে ওদের বিয়েটা ঘটনাচক্রে হলেও বিয়ে তো ঠিক মানুষের সাথেই হয়েছে। অরণ্য যাকে চেয়েছিল তার সাথেই বিয়ে হয়েছে, আর আমি কিনা তাকে এত বড় ধোঁকা দিয়ে যাচ্ছি। হঠাৎ তখনই বাইরে থেকে কেউ অরণ্যের নাম ধরে ডাকতে লাগলো। অরণ্য নড়ে চড়ে উঠে বলল, আমাকে হয়তো কেউ ডাকছে, আমাকে যেতে হবে। তুমি একটু এখানে থাকো, আমি একটু পরেই আসছি। তোমার সাথে আরো অনেক কথা আছে আমার, তুমি কোথাও যেও না প্লিজ। কথাটা বলেই অরণ্য বাইরে চলে গেল, আর মায়া ধপ করে নিচে বসে পড়ল। মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এটা সুখের না, দুঃখের অশ্রুতা জানা নেই ওর। মনের মাঝে শুধু অরণ্যের বলা কথাটাই ঘুরছে। উনি আমাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে আমাকে, আর আমি কিনা নিজের অজান্তেই তাকে কষ্ট দিয়ে যাচ্ছি। অন্য মেয়ের সাথে বিয়ে হয়েছে ভেবে সে কষ্ট পাচ্ছে, অথচ সে জানেই না তার ভালোবাসার সাথেই তার বিয়ে হয়েছে। না না না, আমি আর তাকে কষ্ট দিব না, তাকে অন্ধকারে রাখবো না। আমি আজ এক্ষুনি তাকে সব কিছু বলে দিব, হ্যাঁ বলে দিব। কথাগুলো ভেবে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো মায়া। অরণ্যকে সবকিছু খুলে বলার দৃঢ় সংকল্প নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো, কিন্তু 2 কদম এগোতেই কেউ ওর হাত ধরে টানতে টানতে অন্যদিকে নিয়ে গেল। সারা এদিক ওদিক ঘুরে ঘুরে নানান পোজে সেলফি তুলছে। হঠাৎ তখনই ওর নজর গেল ওর সাহিলের উপর। কিছু আল্ট্রা মডার্ন মেয়েরা সাহিলকে ঘিরে ধরে রেখেছে, যেন বিয়ে বাড়ির বিরিয়ানি রোস্টের বদলে সাহিলকেই তারা খেয়ে ফেলবে।
সারার কেন যেন খুব রাগ হচ্ছে। মেয়েগুলোর ড্রেসে গরম গরম ডাল ঢেলে দেওয়ার মতো শখ জাগছে। সারা এদিক ওদিক তাকিয়ে এক পা দুপা করে ওদের দিকে এগিয়ে গিয়ে কান খাড়া করে ওদের কথোপকথন শোনার চেষ্টা করছে। ওদের ভেতর একটা মেয়ে বলছে, আরে সাহিল, তুমি তো আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো। বিদেশে আমিও তোমাদের সাথে পড়তাম, মনে আছে? তখন তো আমার দিকে ঠিক মতো তাকাতেও না, তাকাবেই বা কি করে? বিদেশি মেয়েগুলোর থেকে নজর সরলে না দেখবে। তুমি তো সব সময় ওদের সাথেই চিপকে থাকতে। না জানি কতগুলোকে ডেট করেছো, তা এখানে এসেও কি যোগাযোগ রাখো নাকি? না এবার নতুন কোনো বাঙালি মেয়ের উপর ট্রাই করছো? সাহিল দুষ্টু হেসে বলল, হ্যাঁ বলতে পারো, এমন কিছুই নিশ্চয়ই। এদের কথাবার্তা শুনে সারার চরম রাগ লাগছে। সারার কেমন যেন খুব খারাপ লাগছে। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে সরে গেল। ঘন্টাখানিক পর বাইরের কাজ কিছুটা সামলে নিয়ে আবারও ভেতরে আসলো অরণ্য। দ্রুত রুমে ঢুকে দেখলো মায়ার রুমে নেই। অরণ্য ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে কোথাও মায়াকে পেল না। অরণ্য ভাবল মায়া হয়তো বাইরে চলে গেছে। অরণ্য বাসার ভেতর বাইরে সব জায়গায় খুঁজে দেখল, কোথাও মায়া নেই। অরণ্য মায়াকে ফোন দিলে ফোন বন্ধ পেল। এবার অরণ্য একটু ঘাবড়ে গেল, কোথায় গেল মায়া? দেখতে দেখতে রাজদার বিয়ে হয়ে বিদায় নিয়ে চলে গেল। এত সময়েও অরণ্য মায়াকে কোথাও পেল না। অগত্যা অরণ্য সারাকে একপাশে ডাক দিয়ে ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা সারা, তোর মায়া আপু কোথায় রে? না মানে অনেকক্ষণ হলো দেখছি না। সারা বলে উঠল, মায়া আপু তো চলে গেছে। অরণ্যের বুকের ভিতর ধূপ করে উঠল। চলে গেছে মানে? কোথায়, কখন চলে গেল? সে তো অনেক আগেই। মায়া আপুকে দেখলাম তার মামির সাথে চলে গেছে। কথাটা বলেই সারা আবার চলে গেল। অরণ্য থমকে গেল। হাঁটতে হাঁটতে একসময় ধপ করে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। চলে গেল মায়া? আমাকে রেখে চলে গেল? একবার আমাকে বলারও প্রয়োজন মনে করলো না? সে কি আমার বলা ওই কথাগুলোর জন্যই চলে গেল? তার মানে কি তার মনে আমার জন্য কিছুই নেই? কিন্তু তার চোখ তো অন্য কিছু বলছিল, নাকি সেটাও আমার ভুল ছিল? হ্যাঁ, ভুলই হবে হয়তো। তাই তো সে এভাবে আমার কাছ থেকে পালিয়ে গেল। আমার ভালোবাসা কি অসম্পূর্ণই থেকে যাবে? আমার সন্ধ্যা মালতী কি কখনোই আমার হবে না? এরই মধ্যে এক সপ্তাহ কেটে গেছে। সবার জীবনেই কম বেশি পরিবর্তন এসেছে। ইহান রোজই চেষ্টা করে যাচ্ছে তার ইরাবতীর মন গলানোর, তবে ইরিনের ওপর তার খুব একটা প্রভাব দেখা যাচ্ছে না। বরং দিনে দিনে ইহানের কার্যক্রম ইরিনকে চিন্তায় ফেলে দিচ্ছে। তার মতে ইহান যা চাইছে তা অনুচিত। সে কখনোই তার মনোকামনা পূরণ করতে পারে না। এটা যে কখনোই সম্ভব না। ইহানের পাগলামিকে সে কখনোই সায় দিতে পারবে না। তার এই কলঙ্কিত জীবনের সাথে ইহানকে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করতে পারবে না। ইহানকে দেওয়ার মতো যে তার কিচ্ছু নেই, কিন্তু ইহানকে সে এই কথা কিছুতেই বোঝাতে পারছে না। সাহিলেরও রাগ আজকাল সপ্তম সীমায়। কারণটা যথাযথই সারা। রাইসার বিয়ের পর থেকেই সারা কেন যেন ওর থেকে দূরে দূরে থাকছে। পার্থিপক্ষে সাহিলের সামনেই আসে না। সাহিল যখন বাসায় থাকে তখন সারা তার রুমেই বসে থাকে। অকারণে সারার এই আচরণ জাস্ট খেপিয়ে দিচ্ছে সাহিলকে। মন চাচ্ছে ঠাটি একটা দেই ওকে, ইডিয়েট একটা। মেয়েটা কখনো ওকে একটু বুঝবে না? ওকে না দেখেছে কি তখন হয়, তা কি সে না? এদের মাঝে সবচেয়ে বেশি দুর্বিষহ জীবন কাটছে অরণ্যের। নিজের জীবন নিজের কাছেই যেন বোঝা হয়ে গেছে। চারিদিকে সবকিছুর বিষাদে রূপান্তরিত হয়ে গেছে ওর জন্য। সেদিনের পর আর মায়াকে দেখার সৌভাগ্য হয়নি অরণ্যের। ফোন দিলে ফোন বন্ধ আসে। ভার্সিটিতে কয়েকবার গিয়েছে, সেখানেও পায়নি। অরণ্য ভাবছে মায়া হয়তো সেদিনে ওর কথাগুলোর জন্যই ওর থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আমাকে হয়তো খারাপ ভাবছে সে, তাই তো আমার জীবন থেকে গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি করব? এই অসহনীয় যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। কিভাবে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবো আমি?